থেমে নেই আমরা, থেমে নেই সময়। আমরা যদি থেমে না থাকি তাহলে একটা সময় আমরা সেরাদের সেরা হব। অনেকে পিছিয়ে যায়, অনেকে এগিয়ে যায়, তার মধ্যে একটা পার্থক্য হচ্ছে ইচ্ছা। তো তোমরা যদি ইচ্ছা করো তাহলে নাসাও জয় করতে পারো। আসসালামু আলাইকুম, আমি জামান হক সনেট। পড়াশোনা করতেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমি টিম ডায়মন্ডের সিস্টেম আর্কিটেক্ট হিসেবে ছিলাম। আমি মুনিম আহমেদ, বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমি নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2022-এ টিম ডায়মন্ডসের একজন ইউআই ইউএক্স ডিজাইনার ছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তিশা খন্দকার, নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ 2022-এর বিশ্বজয়ী টিম ডায়মন্ডসে আমি টিম লিড হিসেবে ছিলাম। সেই সাথে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে করতে কোভিড চলে আসে। কোভিডের ভিতর আমাদের অনলাইনে মুভ করতে হয়, আমাদের পুরো সিস্টেমটা আমরা অনলাইনে চলে যাই। তো অনলাইনে যাওয়ার পরে আমাদের ইউনিভার্সিটি থেকে একটি প্রমোশনাল ভিডিওর মতো বের করে। তো সেখানে আমি একটা পার্ট হিসেবে ছিলাম। তো সেখানে আমি একটা লাইন এরকম বলেছিলাম যে থেমে নেই আমরা, থেমে নেই সময়। আমরা যদি থেমে না থাকি তাহলে একটা সময় আমরা সেরাদের সেরা হব, এরকম একটা লাইন ছিল আমার। যে এই লাইনটাকে আমি সত্যি প্রমাণ করব। একদিন আমি সত্যি সত্যি প্রুফ করব যে আসলে আমরা সেরাদের সেরা। আমাদের একটি কোর্স ছিল এমপ্লয়াবিলিটি 360। তো সেই কোর্সটিতে আমাদের শেখানো হয়েছিল সর্ট অ্যানালাইসিস। তো এখানে এই জিনিসটা বুঝায় যে নো দাইসেলফ জিনিসটাকে রিপ্রেজেন্ট করে, মানে তুমি কতটা, তোমার স্ট্রেংথ কি কি, তোমার উইকনেস কি কি, তোমার ওই স্ট্রেংথের অপরচুনিটিগুলো কি কি হতে পারে বা ওই থ্রেডগুলো কি হতে পারে। তো সেই থেকে একদিন স্যার আমাদের ওই ক্লাসেই স্যার আমাদেরকে বলেন যে একটা কম্পিটিশন হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ নামে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো সেখানে পার্টিসিপেট করতে পারো। তো আমি সামনের বেসে বসেছিলাম, সামনের বেসে পিছনে হচ্ছে আমি অয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম যে কি ভাই অ্যাটেন্ড করবেন? তো তিশা বললো হ্যাঁ করা যায়। আমি বললাম আইডিয়া দেন ভাই, কিছু একটা করি। তো ক্লাসের পরে হচ্ছে আমরা সবাই একসাথে বসলাম, আমরা 3 জন বসলাম, বসে হচ্ছে আইডিয়া শেয়ার করতেছিলাম আসলে কি করা যায়। তো আমরা নাসার ওয়েবসাইটে ঢুকলাম। ওইখানে হচ্ছে নাসা প্রত্যেকবারই প্রত্যেকটা স্পেস চ্যালেঞ্জের মধ্যেই ওরা হচ্ছে কিছু টার্গেট রাখে, কিছু মিশন থাকে ওদের। অনেক সময় হয়তো মুন থাকে, অনেক সময় হচ্ছে মার্স থাকে। এবারে যে মিশনটা ছিল হচ্ছে মিশন আর্থ। তো মিশন আর্থের অনেকগুলো প্রবলেম ছিল, তার মধ্যে থেকে একটা প্রবলেম আমাদের খুব চোখে পড়লো, সেটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তো এটার প্রবলেম ছিল কি যে নাসারা অনেকদিন যাবতই তারাদের নিয়ে কাজ করতেছে। তারারা হচ্ছে মুভ করে, তারা এক জায়গা থেকে অনেক জায়গায় মুভ করে, কিন্তু এই মুভিং এর যে ব্যাপারটা এটা খুব ধীর গতিতে হয়। এই জন্য হচ্ছে মানুষজন সব খালি চোখে জিনিসগুলো দেখতে পায় না, বা অনেক ধীর গতিতে হয়, মানুষজন এগুলো বুঝতে পারে না। তারপর হচ্ছে তাদের কালার হয়, তারা বিভিন্ন কনসোলেশনে একত্র হয়ে থাকে। তো কালার গুলো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে সাদা কালার একটা তারা দেখি। তো তারাদের যে কালার হয় এটা লাল নীল, বা তার কালার গুলো যে আবার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলো আসলে মানুষ একদমই জানে না। তো এই প্রবলেমটা ছিল কি যে এটার মিশন ছিল যে আমরা এই জিনিসগুলোকে মানুষকে কিভাবে জানাইতে পারি, খুব সহজ ওয়েতে কিভাবে জানাইতে পারি, এটা ছিল প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা চিন্তা করছিলাম যে কি করা যায়। আমরা প্রথমে ভিজুয়ালাইজেশন চিন্তা করলাম যে আমরা একটা গেমিং অ্যাপ তৈরি করতে পারি, যেটার মধ্যে হচ্ছে বাচ্চাদের আমি বললাম যে এটা হচ্ছে কনসোলেশন এঁকে দেখাও, তো আঁকতে পারলে একটা মিশন কমপ্লিট হলো বা একটা অ্যাচিভমেন্ট হলো, তারপর হচ্ছে নেক্সট লেভেলে গেলো, এরকম চিন্তা করতেছিলাম। তারপর ভাবলাম যে আরেকজনের কাছ থেকে আইডিয়া আসলো যে এটা হয়তো এমন করা যেতে পারে যে আমরা টেম্পারেচার চেঞ্জ করলাম, তাহলে কালারটা চেঞ্জ হলো, টেম্পারেচার একটু ডাউন করলাম, কালারটা একটু চেঞ্জ হলো। তো এই ব্যাপারেও করা যেতে পারে। তার ভরের একটা ব্যাপার আছে এখানে। তো এই সব জিনিসগুলো কিভাবে ভিজুয়ালাইজেশন করে দেখানো যায়। আমাদের এখানে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের নাসার ডাটা ইউজ করতে হবে। নাসা যেই ডাটাগুলো তারা স্যাটেলাইটের মাধ্যমে কালেক্ট করে, সেই ডাটাগুলো দিয়ে আমরা কাজ করতে হবে। অন্য কোনো ডাটা আমরা সেখানে ইউজ করতে পারবো না। আমরা যেহেতু বাচ্চাদের নিয়ে কাজ করেছি, তো ওই চিন্তা করি, কনসেপ্টটা আনি যে কিভাবে ভিজুয়ালাইজ করলে তাদের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হবে, তারা আমাদের গেমটি খেলবে বা তারা শিখতে পারবে এখান থেকে। তো আমরা যখন এই নাসার এই ডাটাগুলো নিয়ে কাজ করি, তখন আসলে আমি ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে আমার মাথায় আসে এই জিনিসটাকে কিভাবে ইন্টারেক্টিভ করা যায়। তো আমরা এই জিনিসটাকে গেমে কনভার্ট করি। তখন আমার মাথায় এই ডিজাইনটা আসে যে এই জিনিসটা হচ্ছে বাচ্চাদের জন্য অনেক ইন্টারেক্টিভ ওয়েতে কিভাবে করব। তো যখন আমরা চিন্তা করলাম যে আসলে আমাদের আইডিয়াটা এইভাবে বিল্ড হবে, প্রথমে একটা লার্নিং ফেজ থাকবে, দেন হচ্ছে তারা গেম খেলবে, তখন আসলে আমরা নিজেরাই আমাদের আইডিয়া খুব বেশি মুগ্ধ হই। তো আরেকটা ব্যাপার হচ্ছে ওই দিন ছিল 21 সেপ্টেম্বর, ওই দিন ছিল আসলে যেই ন্যাশনাল কন্টেস্ট দেশে যেটা অ্যারেস্ট করছে ওইখানে অ্যাপ্লাই লাস্ট ডেট। তো আমরা খুব তাড়াহুড়া করে একটা ভিডিও মেক করে আমরা সাবমিট করলাম আমাদের আইডিয়াটা।
আইডিয়া সাবমিট করা হয়েছে, ওইখানে প্রায় 2000-এর বেশি আইডিয়া সাবমিট করছিল ওই দিন। সেখান থেকে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 110টা টিমকে বেসিস সিলেক্ট করেছিল ন্যাশনাল হ্যাকাথনের জন্য। সেখান থেকে 50টা টিম হচ্ছে অন ক্যাম্পাস আইইউবি ক্যাম্পাসে। আমরা হচ্ছে 1 থেকে 3 অক্টোবর টানা 36 ঘন্টা আমরা একটা হ্যাকাথনে অংশগ্রহণ করি, 50টা টিম পুরো বাংলাদেশের 9টা শহর থেকে। তো সেখানকার কথা যদি একটু বলি, আমরা সবাই মিলে কাজ করতেছিলাম। যেমন জারিন হচ্ছে আমাদের রিসার্চ টিমে ছিল, তারপর হচ্ছে অয়ন ছিল ডিজাইনার হিসেবে, আমি ছিলাম সিস্টেম আর্কিটেক্ট হিসেবে, তারপরে হচ্ছে নিয়াজ ছিল অ্যাপ ডেভেলপার হিসেবে। সবাই যার যার কাজ করতেছিলাম এবং তিশা হচ্ছে আমাদেরকে লিড দিচ্ছিল ওই জায়গাটায়। আগে থেকেই যেহেতু আমরা এটা সম্পর্কে জানতাম না, তো ওই জায়গাতে বসে আমরা গ্রুমিং করি। এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তারাদের মুভমেন্ট, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে জারিন রিসার্চ করে সে অনুযায়ী তথ্যগুলো দেয়। এগুলোকে নিয়ে আমি আসলে একটা ম্যাপিং করি যে কিভাবে আসলে এই একটা আর্কিটেকচার বিল্ড করি, যে অ্যাপটা আসলে কিভাবে কাজ করতে পারে, কোন ফেজের পরে কোন ফেজ আসতে পারে, তারপর হচ্ছে আমরা কি দিয়ে অ্যাপটা আসলে ডেভেলপ করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে একটু রিসার্চ করি। তারপর হচ্ছে সেই অনুযায়ী ওর হাতে বসে একটা ডিজাইন দাঁড় করাই যে এই প্রোটোটাইপ এইভাবে হইতে পারে, এভাবে আসলে কাজটা হইতে পারে। ওইটার উপর হচ্ছে নিয়াজ অ্যাপটা বিল্ড করে। তো তারা 240 সেকেন্ডের একটা ভিডিওর কথা বলে। 240 সেকেন্ডের ভিতর আমরা আমাদের প্রবলেম স্টেটমেন্ট থেকে শুরু করে সলিউশন পর্যন্ত প্লাস ডেভেলপমেন্ট পর্যন্ত টোটাল জিনিসটাকে আমরা ভিডিওর মধ্যে আনবো। সেই দিক চিন্তা করে আমরা আমাদের ভিডিও এডিটিং করা, ওটা হচ্ছে সাউন্ড অ্যাড করা, সব কিছু করা কাজগুলো করি। বাট একটা সময় এরকম হয় যে আমরা যখন ভিডিওটা পুরো রেডি করি, আমরা ভিডিওটা ডাউনলোড করতে পারি না। কোনো একটা কারণে আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছিল না। তখন আমরা আমাদের যারা মেন্টররা ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি যে আমরা ভিডিও ডাউনলোড করতে পারছি না, আমরা কি করব। তো তখন টাইমও খুব বেশি ছিল না, খুব কম টাইমের ভিতর সাবমিট করতে হবে। তো মেন্টররা আসলে খুঁজে পাচ্ছিল না যে কোন প্রবলেমটার কারণে আমাদের ভিডিওটা ডাউনলোড হচ্ছে না। আমি তখন একটা ডিসিশন নেই, মানে আমরা যদি তখন ভিডিওটা সাবমিট করতে না পারি তার মানে আমাদের ওখানে স্টপ, আমাদের যাত্রা ওখানেই শেষ হয়ে যাবে। তো তখন আমি একটা ডিসিশন নিই যে কেন নয় আমরা ভিডিওটা আবার এডিট করব, আবার নতুন করে সব কিছু অ্যাড করে ভিডিওটা তৈরি করব। তো তখন খুবই কম টাইমের ভিতর আমি আমার টিমের একজনকে বাইরে পাঠিয়ে দিই সাউন্ড রেকর্ডিংয়ের জন্য। আমি ভিতরে বসে এডিটিং শুরু করি। তো তখন আবার নতুন করে যখন শুরু করি কাজটা, তখন আমরা গিয়ে একটা পর্যায়ে ভিডিওটা ডাউনলোড করতে পারি এবং টাইম মতো সাবমিট করতে পারি। এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। যদি আমরা সেটা মানে ওভারকাম না করতে পারতাম তাহলে আজকে আমি এখানে দাঁড়িয়ে হয়তো কথা বলতে পারতাম না। ন্যাশনাল হ্যাকাথনে বাংলাদেশ থেকে টোটাল 9টা শহর থেকে টোটাল 27টা টিম হচ্ছে চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার্স আপ, সেকেন্ড রানার্স আপ হয়। সেখান থেকে বেসিসের কাজ ছিল কি, বেসিস হচ্ছে সর্বোচ্চ 1টা 2টা বা 3টা টিমকে ওরা হচ্ছে ইন্টারন্যাশনাল যেই হ্যাকাথন ওইটার জন্য হচ্ছে ওরা রেফার করবে। তো সাকসেসফুলি বেসিস আমাদেরকে রেফার করে। নাসা তো শুধু বাংলাদেশে না, নাসা স্পেসের চ্যালেঞ্জ পুরো বিশ্বেই এই হ্যাকাথনটা অ্যারেঞ্জ করে থাকে। তো ইন্টারন্যাশনাল হ্যাকাথনে টোটাল 162টা দেশের মধ্যে প্রায় 3000-এর উপরে দেশের টিম অংশগ্রহণ করেছিল। সেখান থেকে হচ্ছে নাসা গ্লোবাল ফাইনালিস্ট হিসেবে টোটাল 31টা টিমকে সিলেক্ট করে। তাদের মধ্যে একটা টিম ছিলাম আমরা, বাংলাদেশ থেকে একমাত্র টিম যারা হচ্ছে গ্লোবাল ফাইনালিস্ট টিমে টিম হিসেবে সিলেক্টেড হয়। তো পরবর্তীতে তারা 8ই ডিসেম্বর বলতে বাংলাদেশের 9 ডিসেম্বর হয়ে যায়। সেদিন তারা হচ্ছে চ্যাম্পিয়ন, মানে গ্লোবাল চ্যাম্পিয়নের যে সেটা ঘোষণা করে এবং আমরা মোস্ট ইন্সপিরেশনাল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হই বাংলাদেশ থেকে। তো চ্যাম্পিয়নশিপের পর আসলে তখন আমার একটা জিনিস জাস্ট মাথায় আসতেছিল যে কোভিডের ভিতর যখন ভিডিওটায় আমি বলেছিলাম যে আমরা হব সেরাদের সেরা, তখন আমার মানে মনে হচ্ছিল যে আমার সেই বলাটা আসলে বিফলে যায়নি। আমি আজকে সত্যি সেরাদের সেরা হতে পেরেছি এবং যারা আমাকে নিয়ে এসব বাজে বাজে কমেন্ট করেছিল তারা আজও কমেন্ট করে যাচ্ছে, কিন্তু আমি আমার লক্ষ্যে ঠিকই পৌঁছে গিয়েছি। এই জিনিসটার পিছনে আমি যদি 2টা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এই সুযোগ গ্রহণটা। আমরা নিজেরাও জানতাম না যে আমরা হয়তো এইরকম একটা পজিশনে চলে যাব, যেটা আমরা আমাদের টিম মেম্বাররা এক একজন এক একটা জায়গা থেকে, এক একজন তাদের নিজ নিজ জায়গা থেকে বেস্টটা দিয়ে আমরা হচ্ছে এই সাকসেসটা আনছি। যেটা কারণে আমি বলবো এই গ্র্যাব দ্য অপরচুনিটি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। এটা আসলে আমাদের শুরু, মানে এই চ্যাম্পিয়নশিপটা আমাদের স্বপ্নের দিকে আগানোর মাত্র শুরু। আমরা প্রথম স্টেপ দিয়েছি। ইনশাল্লাহ আমরা সামনে আরও অনেক কিছু করতে চাই যাতে দেশের মানুষ আমাদের নিয়ে আরও গর্ববোধ করতে পারে। আমরা দেশকে আরও মানে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলতে চাই যে বাংলাদেশ কোনো দিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশের স্টুডেন্টরা, বাংলাদেশে যারা আছে তারা চাইলে যে বিশ্বের যে কোনো দেশকে টেক্কা দিয়ে সামনে এগিয়ে যেতে পারে, এটার লক্ষ্যে আসলে আমরা কাজ করতে চাই। এবং যারা সাইবার দুনিয়ায় এই ধরনের বুলি করে, মানুষকে ছোট করে দেখে, মানুষকে নিয়ে মজা করে, তাদের বিরুদ্ধে আমি
আসলে কাজ করতে চাই, কারণ এই জিনিসগুলো ভ্যালিড না। এটা তাদের কোনো রাইট নেই একজন মানুষের বিরুদ্ধে এভাবে কথা বলার। তুমি জানো না যে সেই মানুষটা কত দূর করতে পারে। আর আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা মনে করছে যে আমার দ্বারা কি হবে, বিশ্বাস করো তোমার দ্বারা এমন কিছু হতে পারে যা তুমি চিন্তাও করতে পারবে না। তোমাদের জন্য একটা ছোট টিপস আমি বলবো যে তোমরা প্রত্যেকের শর্ট অ্যানালাইসিসটা করবে, নিজেদের স্ট্রেংথ, নিজেদের উইকনেস এগুলো খুঁজে বের করবে। খুঁজে বের করার পর তোমরা দেখবে যে তোমাদের কি কি অপরচুনিটি সামনে আছে, কি কি করার ক্ষমতা আছে। অপরচুনিটি গ্র্যাব করবে যে হ্যাঁ আমি এটা পারি না, বাট আমি ট্রাই করব। তখন দেখবে যে তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবে তুমি কি আসলেই তোমার যে স্ট্রেংথগুলোকে মার্ক করেছো ওগুলা কি সঠিক ছিল কিনা, এবং তুমি কোন জায়গায় চলে যেতে পারবে আসলে এটা তুমি নিজেও জানো না। আমরা মূলত এখানে তারাদের নিয়ে কাজ করতেছিলাম, কিন্তু আমাদের ফিউচার গোলটা মানে ফিউচার প্ল্যানটা অনেক বিশাল আসলে। আমরা চাচ্ছিলাম যে শুধুমাত্র তারাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা টোটাল যে ইউনিভার্স নিয়ে কাজ করব, একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড তৈরি করব যেখানে হচ্ছে আপনার যে জিনিসগুলোকে ছোঁয়া যায় না, দেখা যায় না, ধরা যায় না, এই ইউনিভার্স এই ব্যাপারগুলো আসলে আপনার অ্যাস্ট্রোনমির এই ব্যাপারগুলো যেন যারা বাচ্চারা আছে তারা খুব ইজিলি হচ্ছে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, সিমুলেশনের মাধ্যমে জিনিসগুলোকে অনুভব করতে পারে। তো ওইরকম কিছু একটা বিল করার আমাদের প্ল্যান আছে। তো আমরা হয়তো এই ক্ষুদ্র রিসোর্স দিয়ে হচ্ছে এটা হয়তো এখনই করতে পারবো না, কিন্তু একটু ভালো রিসোর্স নিয়ে আমরা হচ্ছে আগানোর একটা প্ল্যান করতেছি ইনশাল্লাহ। আর হচ্ছে এই অ্যাচিভমেন্টের জন্য হচ্ছে নাসা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আগামী 2024 এর মার্চে ইনশাল্লাহ আমরা হচ্ছে নাসায় যাব। আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।